বাংলাদেশ অর্থনীতির 50 বছর এই বইয়ের একটা আহ, একটা প্যারা দিয়ে শুরু করি। বাংলাদেশের উন্নয়ন মডেলে রাজনীতি এবং অর্থনীতি ও রাজনীতির সবকিছু ঢাকা কেন্দ্রিক, সবকিছুই ঢাকায় ঘটে, অন্যত্র শুধুমাত্র সেই সব ঘটনার কিছু খবর রটে মাত্র। এই কেন্দ্রীভূত মডেলে শিক্ষার জন্য ছাত্রকে, কর্মের জন্য বেকার এবং শ্রমিককে, বাঁচার জন্য ভূমিহীনকে ঢাকায় আসতে হয়। শিক্ষার্থীকে ভর্তির জন্য মেসে, ভর্তি সফল ছাত্রছাত্রীকে গণরুমে, শ্রমজীবীকে বস্তিতে, বেকার আত্মীয় বন্ধুর আশ্রয়ে, শিক্ষাহীন কর্মহীন আয়হীন নারী ও শিশুকে বাসার কাজের বুয়া হিসাবে আশ্রয় নিতে হয়। প্রাণের স্পন্দনে ধূলি আবর্জনা শব্দ দূষণ যানজটের নগরে আসে না, আসেন ক্ষুধা কষ্ট কর্মের তাড়নায়। প্রাণ ও প্রকৃতি অবান্ধব এ এমন এক নগর যেখানে যে পথচারীকে অতটুকু তৃষ্ণার পানি দিয়ে আপ্যায়ন করে না। কাক কুকুর সহ নিম্নবিত্তের জন্য এই শহর শুধু প্রাণে বাঁচার এক ঠিকানা মাত্র। এখন আমরা যদি বলি ন্যায্য নগরের ইস্তেহার, আসলে ন্যায্যতাটা কার জন্য? শুধু কি মানুষের জন্য, শুধু নাগরিকদের জন্য? আমাদের এই নগরের স্টেক হোল্ডার তো আরও অনেকেই আছে। আমাদের জলাশয়গুলো তো ন্যায্যতার দাবিদার। এই শহরের যে কুকুর, এই শহরের যে পাখি, এই শহরের যে ব্যাঙ এবং মশা, দে অলসো ডিজার্ভ ইকুয়ালিটি। এখন আমরা যদি শুধুমাত্র মানুষকে কেন্দ্র করে ন্যায্যতার প্রশ্ন সলভ করতে চাই, তাহলে এই নগর কখনো ন্যায্য হবে না। ফারুক আসিফ দেয়াল সংস্কৃতির কথা বলেছেন। সাধারণত আরবান সিভিলাইজেশন গ্রো করার সাথে সাথে তার একটা ইন্ডিকেটর হচ্ছে শহরে অপরাধ কমে আসে, এবং অপরাধ যখন কমে আসে তখন বাড়িতে বাড়িতে কোনো দেয়াল থাকে না, এবং সেই দেয়ালগুলো হচ্ছে প্ল্যান্টেড ফেন্স, অর্থাৎ গাছপালার নগর যেখানে একটা পাখি বসতে পারে। বা ঢাকা শহরে এই এই ধরনের কোনো সংস্কৃতির বিকাশ আমরা দেখছি না। দ্বিতীয় প্রশ্ন, যে ধরেন প্রাণের নগর কখন হবে? যখন নগরের মানুষ নগরের সমস্যাকে ওন করবে। আমরা কি দেখি এই নগরের মানুষ তার বর্জ্য ব্যবস্থাপনা করার জন্য মনোযোগী? আমরা কি দেখি এই নগরের মানুষ তার শব্দ দূষণ বা অন্যান্য দূষণের সমস্যা সেগুলোকে সমাধান করার দিকে মনোযোগী? কিংবা আমরা যদি উৎসব দেখি, ঈদ বা পূজায় লক্ষ লক্ষ মানুষ এই নগর ছেড়ে যায়। যদি প্রাণের নগরই হয় তাহলে কেন তারা প্রাণের নগর ছেড়ে যাবে? সুতরাং ডেফিনেটলি এই নগর প্রাণের নগর নয়, যেখান থেকে তারা তারা এখানে আসে কর্মের জন্য, বেঁচে থাকার জন্য। যখনই তারা অবসর পায় তখন এই নগর থেকে যে কোনো মূল্যে ট্রেনের ছাদে উঠে জীবনের ঝুঁকি নিয়ে এই নগর থেকে পালাতে চায়। এখন তাহলে সমস্যার সমাধান কি? আমাদেরকে কিছু ইন্ডিকেটর ঠিক করতে হবে, যে কোন কোন ইন্ডিকেটরের মাধ্যমে আমরা এই নগরকে ন্যায্যতার ভিত্তিতে পুনঃপ্রতিষ্ঠা করব। আমি সবসময় একটা কথা বলি, হয়তো কোনো বইতেও লিখেছি, যে যখন একটা পাখি নগরের পার্কে মাটি খুঁড়ে পোকা খেতে পারবে তখন সেই নগর প্রাণের জন্য ন্যায্য হবে। যখন কুকুর ডাস্টবিনে উচ্ছিষ্ট খাবারের খেতে হবে না তখন নগর ন্যায্য হবে। যখন নগরের নিম্নবিত্ত এবং শ্রমজীবী মানুষের অ্যাক্সেস টু হেলথ কেয়ার, অ্যাক্সেস টু প্রাইমারি এডুকেশন, অ্যাক্সেস টু কোয়ালিটি ওয়াটার, এগুলো যখন নিশ্চিত হবে তখন নগর ন্যায্য হবে। এখন ধরুন আমরা পলিটিক্যাল ফিলোসফির কথা অনেকভাবে বলি। আমাদের ডানপন্থা বামপন্থা বা মধ্যপন্থা যেই পন্থাই হোক না কেন, ইউরোপে আমরা দেখি যে তারা পলিসিগত ফ্রেমওয়ার্কটাকে এমনভাবে করেছে যে একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে, সংস্কৃতির বাইরে এসে পলিসিগত স্ট্যান্ডার্ডে একটা তারা কল্যাণধর্মী অ্যাফেয়ার্সগুলোকে এমনভাবে এনফোর্স করেছে যাতে কিছুটা ন্যায্যতা রাষ্ট্রের ইনস্টিটিউশন এবং পলিসি ফ্রেমওয়ার্কে থাকে। এবং তারা এটাও দাবি করে যে ইউরোপের বামপন্থী যে দলগুলো বা মার্কসিস্টের যে দলগুলো, তাদের পলিসি ফোকাস বিপ্লব করে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা নয়, তাদের পলিসি ফোকাস করে রাষ্ট্রকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল কল্যাণধর্মী রাখা এবং রাষ্ট্রের বাজেটে নিম্নবিত্ত শ্রমজীব এবং আমরা যদি বলছি যে ন্যায্যতা, এই ন্যায্যতার ফ্রেমওয়ার্কটাকে এনশিওর করা, এটাই হচ্ছে তাদের বিষয়। এখন আমরা কি
প্রশ্নগুলো করতে পারছে কিনা। আমি এখানে কালচারাল বিষয়টা বলতে পারবো না, আমি কালচারাল ফিলোসফিতে এক্সপার্ট না। তো এখন বাকি যে বিষয়গুলো, যেমন ধরুন নগরের সমস্যা হলো জলাবদ্ধতার সমস্যা। এখন আমরা জলাবদ্ধতার প্রশ্ন আসতে যেটা করি, আমরা এটাকে জলবায়ু পরিবর্তনের হিসাব করে দিই, কিন্তু আমরা দেখি না যে নগরে পানি ফিল্ট্রেশনের জন্য পর্যাপ্ত উন্মুক্ত জায়গা আছে কিনা, জলাশয় আছে কিনা। হ্যাঁ, তারপরে ধরুন আমাদের আরবান কনস্ট্রাকশন হচ্ছে। ঢাকা শহরকে যখন আমি ব্যাখ্যা করি তখন কিছু সংখ্যা দিয়ে ব্যাখ্যা করি, যেমন ধরুন 5-5-5, যে ঢাকা শহরের খোলা জায়গা আছে 5%, হ্যাঁ, সবুজ জায়গা আছে 5%, আর হচ্ছে আপনার জলাশয় আছে 5%। আবার অন্যদিকে 60-70-80, হ্যাঁ, আপনি যদি গত 20 বছর দেখেন তাহলে মানুষ বেড়েছে 60%, তারপরে হচ্ছে জলাশয় কমেছে 70%, তারপরে হচ্ছে কনক্রিট বেড়েছে হচ্ছে 80%। এখন দেখেন আমাদের নগরীর যে ভবনগুলোর যে ডিজাইন, আপনি দেখবেন যে পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে অস্ত যায়। এই দুইটা ফেসে আমরা গ্লাস রেখে আমরা ভবন নির্মাণ করছি। আপনারা এই প্রশ্নগুলো আমাদের আর্কিটেক্টদেরকে করেন যে এমনিতেই ঢাকা একটা হিট আইল্যান্ড, যে ঢাকার বাইরে থেকে এই নগর 7 ডিগ্রি, মিনিমাম 7 ডিগ্রি সেন্টিগ্রেড উপরের টেম্পারেচার রাখে। সো দিস ইজ তাপীয় দ্বীপ। এখন এই তাপীয় দ্বীপের ভিতরে 35 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আপনি সোলার গ্লাস করে এটাকে 45 ডিগ্রি করে তারপর এসি দিয়ে কুল করছেন, অর্থাৎ আপনি তাপীয় দ্বীপের ভিতরে তাপীয় দ্বীপ ক্লিন করছেন। আপনার প্লিজ এই বিষয়গুলো, আমি মিডিয়াকে বলবো, আপনারা আমাদের আরবান এবং রিজনাল যে প্ল্যান করছে এবং আমাদের যারা আর্কিটেক্ট আছে তাদেরকে এই প্রশ্নগুলো করুন, তাদেরকে এই প্রশ্নের মুখোমুখি করতে হবে। এবং আপনারা যারা দর্শক তাদের জন্য আমার বিষয়, তারা যদি এই ধরনের প্রোগ্রামে না আসে আমরা কিভাবে তাদেরকে এই প্রশ্নগুলো করব সেই বিষয়েও আপনারা ভাববেন। আমি কি শেষ করব? আচ্ছা, আরেকটা কথা বলি বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আমার মনে হয় যে একটা নতুন সরকার আসছে, এই সরকারের স্থায়িত্ব যতদিনই হোক না কেন, যত সংক্ষিপ্তই হোক না কেন, নগরের বর্জ্য ব্যবস্থাকে আমূল পরিবর্তন করে ফেলতে হবে। উৎসে ময়লাকে শ্রেণীবিন্যাস করে আপনারা কীভাবে বর্জ্য ব্যবস্থা করবেন সেটা নিয়ে আপনাদেরকে ভাবতে হবে, এবং ড্রেনেজ ব্যবস্থাপনার কীভাবে করতে হবে, ছাদগুলো কীভাবে ব্যবস্থা করতে হবে, টয়লেট ফ্ল্যাশের পানি কিভাবে রিইউজ করতে হবে, ভূগর্ভস্থ পানির স্তরকে কিভাবে উঠাতে হবে, এই বিষয়গুলো নিয়ে আপনারা প্রশ্ন তুলবেন। যদি এই প্রশ্নগুলো সমাধান হয় তাহলে আমরা নগরকে নিম্নবিত্তর জন্য, বস্তিবাসীর জন্য এবং আমাদের প্রাণ এবং পরিবেশের জন্য কিছুটা ন্যায্যতা উপহার দিতে পারবো বলে মনে করি। অন্য কোনো পরিসরে বিস্তারিত আলাপ হবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।